কেমন আছো শ্রোতা বন্ধুরা? আবার আমরা হাজির হয়েছি আমাদের সেই মহতি লক্ষ্যে। মহতি লক্ষ্যটা হচ্ছে আমরা কি করে অঙ্ক ভয় দূর করব, আর অঙ্ক সম্বন্ধে আমরা আরও বেশি জানবো, আর অঙ্কতে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। সেই উদ্দেশ্যে আমরা কালকে অনেকটা এগিয়ে গেছি। এরকমভাবে কয়েকটা এপিসোডের মধ্যে আমরা কিন্তু অঙ্কর ব্যাপারটা পুরো জিনিয়াস হয়ে যাব। আমরা কালকে দেখেছি দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, তো আমরা জেনে গেছি। গতকালকে আমরা দেখেছি এটা দশমিকের আমরা কি শিখেছি, দশমিকের যোগ শিখেছি, বিয়োগ শিখেছি, গুণ শিখেছি। আজকে তাহলে কি শিখবো? আজকে ভাগ শিখে নেব, খুব সংক্ষেপে এবং স্পিডি ভাগ আমরা এখানে শিখে নেব। স্পিডি কি করে দশমিকের ভাগ করা যায়, আজকে আমরা দশমিকের ভাগ দেখব। তো দেখো আমরা কয়েকটা দশমিকের ভাগ করি। আচ্ছা, সাপোজ ধরে নাও এখানে 0.000024 আছে। একে ভাগ করতে হবে 0.000008 দিয়ে বা 3 দিয়ে ধরো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 24কে 3 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু কিভাবে হবে এটা সব থেকে শর্টকাট প্রসেস আমরা যেটা বলছি সেটা শিখে নাও। এটা ক ঘর দশমিক আছে? দেখো 1 2 3 4 5, এটাতে ক ঘর আছে? 1 2 3 4 5 6টা। তাহলে আমাদের দশমিক এক ঘর বাঁচছে। আমরা প্রথমে পুরনো ফর্মুলায় দেখে নিই। পুরনো ফর্মুলায় দেখতে গেলে আমরা দেখতে পাবো ওপরে লিখবো তো কত 24 লিখবো, আর নিচে লিখবো 3। মানে এটা ভাগ এটা, মানে এই সংখ্যাটা ভাগ বা এই সংখ্যাটা নিচে এই সংখ্যাটা লিখতে হবে। এবার এটার ক ঘর পরে দশমিক আছে? নিচে জ ঘর পর দশমিক থাকবে, উপরে তটা শূন্য দিয়ে গুণ করতে হবে। কটা শূন্য আছে? 1 2 3 4 5টা। তাহলে 1 2 3 4 5টা, একের পর 5টা শূন্য হবে। আর এটাতে কটা শূন্য হবে? কটা শূন্য? ক ঘর পর দশমিক আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। তাহলে এখানে কটা হবে? 6টা, একের পর 6টা শূন্য। 1 2 3 4 5 6। ঠিক আছে, মানে আমি এখানে দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে পরিণত করলাম। আমরা যদি একটু ভালো করে বুঝতে চাই তাহলে 24, আর এখানে যত ঘর আছে তত একের পর তত শূন্য হবে, এখানে 6টা শূন্য হবে, হবে না? এই জিনিসটাকে আমি এখানে এরকম করে লিখলাম, সংখ্যাটাকে আগে লিখে নিলাম, আর তারপরে এবার আমার দেখো ভাগ এটা কাটা, এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম। তাহলে আমার একটা শূন্য বেঁচে গেছে। আমি প্রথমেই যদি আমি হিসাব করে নিতাম যে এখানে 6টা আছে, এখানে 5টা আছে, তাহলে একটা শূন্য এদিকে বেশি হবে, মানে দশমিক একটা শূন্য ঘর এক ঘর দশমিক বাঁচবে, তাহলেও কিন্তু হতো। অর্থাৎ আমার এক ঘর পর দশমিক বসবে, এটা ভাবলেও হতো। তো দেখে নাও, এখানে এবার কাটাকাটি করলাম। 3 8, 3 8 কত হয়? 24। তাহলে এখানে হলো 8, আর নিচে কত আছে? 10, তার মানে 0.8 হয়ে গেল। এক ঘর পর দশমিক বসে গেল, এখানে এক ঘর পর দশমিক বসলো, তাহলে আমার উত্তর হয়ে গেল 0.8। সেরকমই আরো অনেক অঙ্ক করা যায়। নিজে থেকে দেখো, তোমরা একটা করে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আমি একটা অঙ্ক দিচ্ছি, এখানে করে নিও। 5 1, এবার দশমিক দিয়ে দাও, 2 ঘর পর দশমিক দিলাম। ঠিক আছে, একে ভাগ করতে হবে 0.00017। তাহলে এটাকে ভাগ করতে গেলে কি করতে হবে বলো? কি করতে হবে ভেবে বলো। ঠিক, এটাকে 51 লিখতে হবে, আর এর নিচে 4 ঘর 4টে শূন্য লিখে দিতে হবে। তাহলে এটা আমার ভগ্নাংশ হয়ে গেল। এটাকে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে কি হবে? আচ্ছা, ভাগ চিহ্নই থাকলো। ভাগ চিহ্ন করে এটাকে কি করতে হবে? 17/1 2 3 4 5, 1 2 3 4 5টা শূন্য করে দিতে হবে। আমরা জানি ভাগ থাকলে এটা গুণের উল্টো, তাহলে আমরা কি করব? এইটাকে আমরা উল্টে দিতে পারি। 1 2 3 4, এইটাকে আমরা উল্টে দেবো, 1000টা উপরে চলে যাবে। তাহলে এই নিচে
1,00,000টা উপরে চলে যাবে আর এইটা নিচে চলে যাবে, উল্টে গেল ভাগ থেকে। তাহলে আমরা একটা জিনিস নতুন শিখে নিলাম, আমরা যখন কোনো ভাগকে যখন আমরা গুণ আকারে লিখবো, কি লিখবো, গুণের আকারে লিখবো, গুণের মতো করে লিখবো, মানে এই জিনিসটা আমি বলতে চাইছি। এখানে ছিল ভাগ চিহ্নের মতো, আমি যখন গুণ চিহ্ন করলাম, গুণের মতো করে লিখবো, গুণ আকারে লিখবো, তখন সেটা 1/, হয়ে যাবে, অর্থাৎ উল্টো হয়ে যাবে, ডিগবাজি হয়ে যাবে। কি হবে? উল্টো হবে। কি হবে? উল্টো হয়ে যাবে। ঠিক আছে, যেমন এটা নিচে 1,00,000 ছিল, উপরে 17 ছিল, উল্টে গিয়ে কি হলো, 17 নিচে চলে এলো, উপরে 1,000 হয়ে গেল। তাহলে এবার কাটাকাটি সিম্পল, 4টে শূন্য কেটে গেল, এদিকে 4টে শূন্য কেটে গেল। তাহলে আমার উপরে কথা পড়ে থাকলো একটা, তাহলে 53 17 51, তাহলে এখানে হয়ে গেল 30। বুঝতে পেরেছো? সিম্পল, খুব সহজ, অত ঘাবড়াবার কিছু নেই। একটা করতে দিচ্ছি, তাহলে তোমরা এটা বাড়িতে করবে, নিয়ে আমাকে কমেন্টসে উত্তরটা দেবে। কালকে অনেকেই কমেন্টস করেছো, আরো কমেন্টস আমি আশা করি, যারা দেখছো তারা এখানে কমেন্টস করে উত্তর দিলে আমি খুশি হব। কারণ আমরা এখানে তো অন্য কিছুই চাই না, আমরা তোমাদের শিক্ষাটা চাই, তোমরা যাতে ডেভেলপ করো, তোমাদের যাতে বিকাশ হয়, সেটাই আমরা চাইছি। তাহলে আমরা এখানে যদি একটা করতে দিই, তাহলে এরকম ধরো 2 1 3, এর আগে দাও শূন্য, 1 2 3কে শূন্য দিলাম, একে ভাগ করতে হবে 0.0003 দিয়ে। এটা বাড়ির কাজ থাকলে এটা করতে হবে বাড়িতে নিজে। কি হচ্ছে উত্তর কমেন্টসে জানাতে হবে। ঠিক আছে, এবার আমরা একটু রিক্যাপ করে নিই, কালকে আমরা কি কি শিখেছি। কালকে আমরা শিখেছি 1 থেকে 10, আমরা সবাই 1 থেকে 10 জানি, তাহলে এটা বাড়িতে করতে হবে। আমরা আজকে দেখে নিই একবার রিক্যাপ করে, তারপরে আবার নতুন জিনিস এগিয়ে যাব। প্রথম আমরা 1 থেকে 10 শিখে নিয়েছি, 1 to 10। তারপরে আমরা নামতা শিখেছি তো, নামতা 1 থেকে 10 অবশ্যই লাগবে, বেশি হলে আরো ভালো। 1 থেকে 10, 1-এর ঘর থেকে 10-এর ঘর অব্দি নামতা আমরা শিখে নিয়েছি, আমাদের জানা আছে, তাহলে আমরা সব অঙ্ক পারার যোগ্য। তারপরে আমরা শিখেছি শূন্য কি জিনিস, কালকে শিখেছি। শূন্য মানে কিছু নেই, কিন্তু এ যখন স্থান বিশেষে যখন বসে তখন এর বিশাল ভ্যালু। তাহলে শূন্যর এমনিতে উপস্থিতি আছে, কিন্তু অস্তিত্বে এর মানের কোনো মান নেই। হ্যাঁ, এবার চলে যাব আমরা সংখ্যায়। আমরা সংখ্যা শিখেছি 1 থেকে 10। এবার এই সংখ্যাটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি কি দেখতে পাবো সংখ্যা। আজকে আমরা সংখ্যা নিয়ে একটু ব্যাখ্যাতে যাব। সংখ্যা দেখো, সংখ্যাটাকে আমরা জানি যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা কি? যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে ভাগশেষ থাকবে না, তাকে বলা হয় যুগ্ম সংখ্যা। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় যুগ্ম সংখ্যা, ইভেন নাম্বার। আর যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় অযুগ্ম সংখ্যা। কি বলা হয়? তাকে বলা হয় অযুগ্ম সংখ্যা। কি বলা হয়? অযুগ্ম সংখ্যা, আনইভেন, অযুগ্ম সংখ্যা। একে 2 দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগশেষ থাকবে। কি থাকবে? ভাগশেষ থাকবে। তাহলে এটা আনইভেন সংখ্যা। আর কি সংখ্যা হয়? ধনাত্মক সংখ্যা হয়। ধনাত্মক সংখ্যা অনেক সময় পরীক্ষায় পড়বে, ধনাত্মক সংখ্যা কাকে বলে, বা ধনাত্মক সংখ্যা, এইটা ধনাত্মক সংখ্যা লেখো। তো ধনাত্মক মানে হচ্ছে ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ। যে কোনো সংখ্যা, ধরো আমি এখানে 5 লিখলাম বা 5 লিখলাম, এই সব সংখ্যার আগে কিছু চিহ্ন নাই, মানে এটা কি সংখ্যা? এটা একটা পজিটিভ সংখ্যা। এটা কি সংখ্যা? কোন সংখ্যা যদি প্লেন ভাবে লেখা থাকে তাহলে সেটা পজিটিভ। আমাদেরকে মেনটেন করতে হয় কখন? এই ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে কিছু চিহ্ন ব্যবহার করতে হয় না। কিন্তু আমরা যখন ঋণাত্মক সংখ্যা বলবো, ঋণাত্মক, তখন আমাদেরকে কি করতে হবে? এখানে সাইন মাস্ট মেনটেন করতে হবে। তাহলে ঋণাত্মক সংখ্যা হলে -5, -10, এরকম মাইনাসটা থাকবে, তবেই সেটা বোঝা যাবে ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা কত রকমের সংখ্যা দেখলাম? যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। এবার আছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি না? যে সংখ্যাকে কোন সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে না।
এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 3, 5, 7, 11, 13 এগুলোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন হচ্ছে 3, 5, 7, 11, 13 এরকম অসংখ্য সংখ্যা আছে যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমাদেরকে মৌলিক সংখ্যাগুলো কি জানতে হবে, কিভাবে পাবো সেটা আমরা জানলাম। এরপরে হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে এই যুগ্ম সংখ্যা থেকে আলাদা। যুগ্ম সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, যৌগিক সংখ্যা কিন্তু কি হবে, যে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেও যৌগিক সংখ্যা হতে পারে। যেমন 27 2 দিয়ে ভাগ করা যাবে না। 27 সংখ্যাটাকে যৌগিক সংখ্যা দেখো। যৌগিক আর যুগ্ম সংখ্যাতে অনেক সময় গন্ডগোল লেগে যায়। যৌগিক আর যুগ্ম সংখ্যায় গন্ডগোল লেগে যায়। এই যৌগিক সংখ্যা কিন্তু যে কোনো অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে। যেমন ধরো 3 দ্বারা ভাগ করা যেতে পারে, 5 দ্বারা ভাগ করা যেতে পারে, 7 দ্বারা ভাগ করা যেতে পারে। তাহলে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা গেলেই সেটা হবে যৌগিক সংখ্যা। কিন্তু যুগ্ম সংখ্যা হচ্ছে অনলি 2 দ্বারা ভাগ করা যেটা যাবে। তাহলে 3 দ্বারা যেটা ভাগ করা যাবে, 15 যেমন 15 কি 2 দ্বারা ভাগ করা যাবে? 15 সংখ্যাটি যৌগিক হলেও যুগ্ম নয়। বুঝতে পেরেছো? তাহলে যুগ্ম আর যৌগিকের মধ্যে ধারণাটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এবার চলে যাব বিভাজ্য কি করে করা যায়। আচ্ছা, তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। আমাদেরকে নামটা জেনে নিয়েছি আমরা, আজকে জেনে নিলাম সংখ্যা কত রকমের হয়, শূন্য সম্বন্ধেও জেনেছি, সংখ্যা জানলাম, শূন্য জেনেছি কালকে। এবার জেনে নেব চিহ্ন সম্বন্ধে। কি সম্বন্ধে? চিহ্ন। আমাদেরকে অনেক সময় অনেক রকম চিহ্ন সম্মুখীন হতে হয়। সেই চিহ্নগুলো কি কি হতে পারে সেই সম্বন্ধে আমরা কিন্তু একটু নোট করে নেব। প্রথমে বলা যায় যোগ চিহ্ন, আমরা সবাই চিনি, কালকে তো 4টে নিয়ে আলোচনা করেছি। যোগ, এটা কি চিহ্ন? বিয়োগ, এটা কি চিহ্ন? গুণ। যোগ বিয়োগ গুণ, এটা কি চিহ্ন? ভাগ, এটা যোগ বিয়োগ গুণ ভাগ। এছাড়াও অসংখ্য আরো চিহ্ন আছে, আমি যতটা পারছি আমার মনে যতটা আছে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই চিহ্নটা কি চিহ্ন? সমান চিহ্ন। এই পাশে যত ওই পাশে তত যদি থাকে। যেমন ধরো এখানে 3 আছে, 3 যুক্ত 2 সমান 6 বিয়োগ 1। এটা এদিকে দেখো যোগফল করে আমার কিন্তু 5 হচ্ছে, আর এখানে বিয়োগফল করে 5 হচ্ছে। তাহলে আমি এখানে কি চিহ্ন দিলাম? সমান চিহ্ন। মানে আমার ডান আর বাম দুই দিকে যখন ব্যালেন্স থাকবে তখন আমরা কি চিহ্ন দেব? সমান চিহ্ন দেব। এটা তাহলে কি চিহ্ন? সমান চিহ্ন। তারপরে কি চিহ্ন আছে? মানে সামান্য পার্থক্যযুক্ত এরকম থাকে অনেক সময়। এই সমানটা একটু ব্যাঁকা থাকে, এটা মানে প্রায় সমান। প্রায় সমান মানে সমানের কাছাকাছি। যেমন ধরো 2.561, 2.56, আর এখানে ধরো 2.561, এইরকম কাছাকাছি, খুবই কাছাকাছি যখন হয় সেটাকে এরকম এই চিহ্ন দিয়ে লেখা যায়। তাহলে আমরা এখানে এরকম চিহ্ন দিয়ে সমানের মতো চিহ্ন দিয়ে আমরা কি লিখতে পারবো? 2.561, মানে প্রায় একই রকম, কাছাকাছি। ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় প্রায় সমান চিহ্ন। কি চিহ্ন বলা হয়? প্রায় সমান চিহ্ন, সমানের মতোই প্রায় সমান চিহ্ন। ঠিক আছে, এবার আমরা চলে যাব এই চিহ্নটাকে কি বলে? অনুপাত। এটাকে বলে ইজ টু। কি চিহ্ন? ইজ টু বা অনুপাত। এটা কি চিহ্ন? ইজ টু বা অনুপাত। আর একটা চিহ্ন আছে, এই চিহ্নটার বদলে এই চিহ্নটাও ব্যবহার করা যায়, 4টে ফুটকি দিয়ে। এটাও কিন্তু সমানুপাত বা অনুপাতের চিহ্ন। ঠিক আছে, তা অনুপাতের চিহ্ন কেমন? যেমন 3:4, 2:1, এরকম হয় না, 5:3। তেমনি আবার এইটা হয় 2:1, এখানে 4টে সমানুপাতিক, 5:10:5, মানে এইটা সমানুপাতিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এই চিহ্নটা বুঝলাম। এরপর আর কি চিহ্ন আছে দেখো। এই চিহ্নটা কি চিহ্ন? বর্গমূলের চিহ্ন। কি চিহ্ন? বর্গমূলের চিহ্ন। আমরা বর্গমূলটাও করতে শিখবো আস্তে আস্তে, আমরা ধাপে ধাপে বর্গমূল সম্বন্ধেও জানবো। ঠিক আছে, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। তারপরে এইরকম একটা চিহ্ন দেখা যায়, এটা কি চিহ্ন? এটা হচ্ছে ভেদ চিহ্ন। কি চিহ্ন? ভেদ বা ধ্রুবক চিহ্ন, ভেদ চিহ্ন। এটাকে বলা হয় ভেদ, ভয়কার ভেদ চিহ্ন। এই চিহ্নটার নাম হচ্ছে ভেদ চিহ্ন। ঠিক আছে, আমরা ভেদ চিহ্ন চিনলাম। এটা কি বোঝায়? ধরো
এখানে হচ্ছে P1V1 = P2 V2। হ্যাঁ, এখানে এখানে কি দিতে হবে, এখানে P1V1 এই চিহ্ন, এই যে ভেদ চিহ্ন এটাকে বলে। ব্যস্ত ভেদে না সমভেদে আছে সেটা বোঝানোর জন্য ভেদ চিহ্নটা ব্যবহার করা হয়। আচ্ছা, এইরকম দেখেছো কোনোদিন? এটা হচ্ছে ঘনমূল। কি বলা হয় এটাকে? ঘনমূল। এটা হচ্ছে বর্গমূল, এটা হচ্ছে বর্গমূল, আর এটা হচ্ছে ঘন, এটার নাম হচ্ছে ঘনমূল। ঘনমূল। এটা হচ্ছে কিউবিক রুট, আর এটা হচ্ছে স্কোয়ার রুট। এটা হচ্ছে স্কোয়ার রুট, আর এটা হচ্ছে কিউব রুট। কিউব রুট আর স্কোয়ার রুট। তাহলে আমরা এই দুটো চিহ্ন জেনে গেলাম। আচ্ছা, নেক্সট দেখো, এই চিহ্নটা কি চিহ্ন? ডান হাতের কোণের সঙ্গে মিললে সেটা হচ্ছে গ্রেটার দেন। ডান হাতে আমাদের ক্ষমতা বেশি থাকে, তার জন্য এই চিহ্নটা হচ্ছে বাম হাতের কোণের সঙ্গে মিলছে। দেখো, আমার বাম হাতের কোণের সঙ্গে মিললে এটা হবে লেস দেন। কি হবে এটা? লেস দেন মানে কম। লেস দেন মানে এটা কম বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। আর এই চিহ্নটা কি? গ্রেটার দেন বা বেশি বোঝাতে। গ্রেটার দেন বা বেশি বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। ঠিক আছে? লেস দেন গ্রেটার দেন চিহ্নটা আমাদের অঙ্ক করতে গেলে লাগবে, তাহলে এই চিহ্নটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তিনটে সমান দাগ, মানে সব দিক থেকে সমান, সব দিক থেকে যদি একই হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে যদি সমান হয় তখন তাকে বলা হয় সর্বসম। এই চিহ্নটার নাম হচ্ছে সর্বসম, মানে সব দিক থেকে সর্বসম চিহ্ন এটার নাম। এই চিহ্নটার নাম হচ্ছে সর্বসম চিহ্ন। ঠিক আছে? মানে সব দিক থেকে, ধরো একটা ত্রিভুজ আছে, একই রকম আর একটা ত্রিভুজ আছে, এর কোণ এর কোণ, এর বাহু এর বাহু, এর ভূমি এর ভূমি, এই কোণ সব দিক থেকে সমান আছে, তাহলে এটাকে বলা হয় সর্বসম চিহ্ন। কি চিহ্ন? সর্বসম চিহ্ন। তাহলে সর্বসম চিহ্ন আমরা জেনে গেলাম। এবার আমরা এই চিহ্নটাও দেখতে পাবো, শতকরা চিহ্ন, পার্সেন্টেজ, শতকরা চিহ্ন। এটা আমরা অঙ্ক করব, অঙ্ক করতে করতে আমরা এরও ব্যবহার করব। আচ্ছা, আর একটা চিহ্ন দেখা যায় সংখ্যার উপরে এরকম দাগ, ধরো 5 + 3 + 2 - 2 ধরো আছে, এখানে এরকম ভাবে দাগ দেওয়া আছে। এই যে ওপরের দাগ, যে চিহ্ন যেটা থাকে ওপরের উপরে দাগ থাকে, যেটা অক্ষরের উপরে, সেইটাকে বলা হয় রেখা বন্ধনী। কি বলা হয়? রেখা বন্ধনী। এটা রেখা চিহ্ন বা রেখা বন্ধনী চিহ্ন। ঠিক আছে? আর এইটাকে কি চিহ্ন বলে? প্রথম বন্ধনী। এইটাকে কি চিহ্ন বলে? এটাকে কি চিহ্ন বলে? দ্বিতীয় বন্ধনী। তেমনি এরপরে কি বন্ধনী? এরপরে হচ্ছে তৃতীয় বন্ধনী, এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী। আচ্ছা, আর এই চিহ্নটাকে কি চিহ্ন বলে? দশমিক। এটাকে বলা হয় দশমিক চিহ্ন। হ্যাঁ, বা বিন্দুও বলে। এটা যখন আমরা জ্যামিতি করব তখন এটা বিন্দু, আর যখন আমরা অঙ্ক করব দুটো সংখ্যার মাঝখানে যখন থাকবে সেটা হচ্ছে দশমিক। আর যখন আমরা অঙ্কের বৃত্ত আঁকবো, যখন ধরো বৃত্ত আঁকবো, এমনি তো বৃত্ত আঁকা হবে না, একটা বিন্দু লাগবে, তখন সেটা হয়ে গেল বিন্দু। বিন্দু কি না? যার দৈর্ঘ্য প্রস্থ ভেদ উচ্চতা কিচ্ছু থাকবে না, শুধুমাত্র উপস্থিতি থাকবে, তাকে বলা হয় বিন্দু। তাহলে বিন্দু যখন আমরা জ্যামিতিতে যাব তখন আমরা বিন্দু সম্বন্ধে জেনে নেবো। তাহলে এটাকে বিন্দুও বলা যেতে পারে, দশমিকও বলা যেতে পারে। এই ঘেরাটা আমি দিলাম যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য শুধু এই চিহ্নটা হচ্ছে দশমিক বা বিন্দু চিহ্ন। তাহলে আমরা গণিতের বেসিক কিছু চিহ্ন আমরা জেনে গেলাম। আচ্ছা, এবার আমরা দেখব, কালকে বলেছিলাম যে যোগ বিয়োগ হয়, যোগ আমরা করেছি, বিয়োগ আমরা করেছি। এবার যোগ বিয়োগ গুণ ভাগ যখন একসঙ্গে থাকবে তখন একটু ঝামেলা লেগে যাবে। যোগ বিয়োগ গুণ ভাগ যখন একসঙ্গে থাকবে তখন একটু মনে খটকা আসবে, কোনটা আগে করব, যোগটা আগে করব না বিয়োগটা আগে করব। আচ্ছা, এবার আমরা দেখব, কালকে বলেছিলাম যে যোগ বিয়োগ হয়, যোগ আমরা করেছি, বিয়োগ আমরা করেছি। এবার যোগ বিয়োগ গুণ ভাগ যখন একসঙ্গে থাকবে তখন একটু ঝামেলা লেগে যাবে। যোগ বিয়োগ গুণ ভাগ যখন একসঙ্গে থাকবে তখন একটু মনে খটকা আসবে, কোনটা আগে করব, যোগটা আগে করব না বিয়োগটা আগে করব।
তার জন্য একটা ফর্মুলা আমি বলে দেবো। তো এখন যেটা করব, একটা ধরো এরকম আছে 5 যুক্ত 3 যুক্ত 2 বিয়োগ 3 যুক্ত 4 বিয়োগ 5 এরকম আছে। তাহলে আমরা কিভাবে করব অঙ্কগুলো? যোগ বিয়োগ সব মিক্স করে আছে। কালকে আমি শুধু যোগ করতে শিখিয়েছি, শুধু বিয়োগ করতে শিখিয়েছি। আজকে কি শিখাচ্ছি? যোগ বিয়োগ মিশ্র ভাবে। তাহলে এই যোগ বিয়োগ মিশ্র থাকলে আমরা কি করব? আমাদেরকে দুটো শ্রেণীতে ভাগ করতে হবে। একটা যোগ পাটি, এইটা হচ্ছে যোগ পাটি, আর এটা হচ্ছে বিয়োগ পাটি। যোগ পাটিগুলোকে এখানে লিখতে হবে। তো 5-এর আগে কিছু চিহ্ন নেই মানে কি 5টা যোগ পাটি না বিয়োগ পাটি? বলো, কমেন্ট করে বলো, 5টা যোগ পাটি না বিয়োগ পাটি? 5টা হচ্ছে যোগের দলে, 5 এখানে বসবে। 3টার আগে দেখতেই পাচ্ছি কিছু চিহ্ন না, মানে কি চিহ্ন? যোগ চিহ্ন। 3-এর আগে তো চিহ্ন দেওয়া আছে, তাহলে তো এটা যোগের ঘরে বসবে। 2টা কোন ঘরে বসবে? যোগের ঘরে। আর এই 4টা কিসের ঘরে বসবে? যোগের ঘরে। তাহলে আমি যোগ পাটি কটাকে যোগ করে নেব। যোগ পাটি যে যোগের দিকে যে কটা সংখ্যা আছে তাকে আমি যোগ করে নেব। তো 5 5 10 আর 6 16। আর এইখানে বিয়োগ পাটি কটাকে লিখবো। বিয়োগ পাটি কে আছে? -3 আছে আর -5 আছে। এখানে যোগ করলে কত হচ্ছে? 8 -8। এবার আমি কি করব? এই দুটোকে আমি করব, দুটোর বিয়োগফল করব। তাহলে 16 বড় আছে, এর আগে যোগ চিহ্ন, আর এখানে আছে বিয়োগ চিহ্ন। কালকে আমি বলেছি যোগে যোগে কি হয়, বিয়োগে বিয়োগে কি হয়। তো আজকে আবার আমরা সেটা রিভাইজ করে আলোচনা করে নেব। তাহলে এবার আমার 16টা প্লাস বালা পাটি আছে আর 8টা মাইনাস বালা পাটি আছে। আমি এরকম ভাবে যদি করি, যুদ্ধ লেগেছে, 8 জন সৈনিক আছে প্লাসের দিকে আর 16 জন সৈনিক আছে প্লাসের দিকে আর 8 জন আছে মাইনাসের দিকে। তাহলে যুদ্ধ লাগলে কোন পার্টির লোক বেঁচে থাকবে? একটার বেশি কেউ মারতে পারবে না। তাহলে এই 8 জন এই 8 জনকে মেরে দেবে। তাহলে এখানে বিয়োগ করে হলো 8। তাহলে কোন চিহ্ন, কোন দলের লোক বেঁচে আছে? প্লাস দলের লোক আছে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? ফাইনালি অ্যান্সার হবে +8। কি বুঝতে পেরেছো? আরেকটা অঙ্ক দিই। আরেকটা অঙ্ক হলে এক্সাম্পল মেক ম্যান পারফেক্ট এন্ড কমপ্লিট আইডিয়া। তাহলে এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি আরেকটা। দেখো, ধরো 2 বিয়োগ 3 যোগ 4 বিয়োগ 2 বিয়োগ 7 যোগ 10 যোগ 4 বিয়োগ 3 এইরকম চলে এলো। তাহলে আমার বিয়োগ পাটি যোগ পাটিগুলো কত? 2 আছে, 4 আছে, 10 আছে, 4 আছে। তাহলে 2 4 10 4। তাহলে আমার এটা কত হলো? 6 আর 10 16 আর 4 20। আর এদিকে কত হলো? 20টা আছে আমার যোগ পাটির দল। আর বিয়োগ পাটির দলে কত আছে? 3 আর 2 5 পাটি আছে। যুদ্ধ লাগলে আমার 5টা হবে, বিয়োগ ফল তো 5টাই হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিলে 5টা হলো। এবার জিতলো কোন পার্টি? প্লাস পার্টি। তাই প্লাস দেওয়ার দরকার নেই, এখানেও প্লাস দেওয়ার দরকার নেই, শুধু 5 লিখলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম। এবার একটা নেগেটিভ অ্যান্সার আসবে, এরকম একটা অঙ্ক করা দরকার যাতে আমার নেগেটিভ উত্তর আসবে। তাহলে আমাদের আরো ধারণাটা পরিষ্কার হবে। তাহলে দেখে নাও, এখানে আছে 2 বিয়োগ 4 যোগ 2 বিয়োগ 7 যোগ 3 বিয়োগ 3 বিয়োগ 4 করো। আচ্ছা 5 করো। ঠিক আছে, তাহলে এবার আমি যোগ পাটিগুলোকে যোগ করবো একদিকে আর বিয়োগ পাটিগুলোকে বিয়োগ করবো একদিকে। তাহলে আমার 4 যোগ পাটি কত? 2 আর 2 4। এটা যোগ পাটি, এটা যোগ পাটি। 2 আর 2 4, এর আগে কিছু নেই মানে কিন্তু যোগ আছে। বারবার করে বলছে, এটা মাথায় রাখতে হবে। কিছু চিহ্ন না থাকলে তা জানতে হবে যোগ আছে। হ্যাঁ, তাহলে এখানে 2 এর আগে কিছু নেই, যোগ আছে। এই 2 2 আর 2 4 আর এখানে 3 7। তাহলে আমার যোগ আছে 7টা। বিয়োগ পাটি কটা আছে? 4টে আর 7টা। 7 আর 4 11টা। 11 আর 5 কত হয়? 16টা। মাইনাস পাটি আছে 16। এবার যুদ্ধ লেগে গেল। তাহলে কি হবে? এবার দুই পার্টিতে লড়াই লাগলে কি হবে না, আমার উত্তর কোনটা বড়? যেটা বড় সেটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে 16 থেকে 7 বাদ দিয়ে দিতে হবে। তাহলে কত হবে? 9। এবার চিহ্নটা কোনটা হবে? এখানে কোন পার্টি জিতেছে? মাইনাস পার্টি। তাহলে এর উত্তর হবে -9, কারণ মাইনাস পার্টিটা বড় আছে। যে পার্টি বেশি থাকবে সেই পার্টি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরে গেছি। এবার তাহলে একটা দুটো করতে দিই, একটা বাড়ির জন্য দিই, বাড়িতে করে নেবে। তাহলে আরো পরিষ্কার হবে, উত্তরটা কমেন্টসে দিয়ে দিবে। 3 যোগ 2 বিয়োগ 5 যোগ 1 যোগ বিয়োগ 7, এটা একটা করবা। আর একটা দিয়ে দেবো 13 যোগ 12 বিয়োগ 11 যোগ 2
বিয়োগ 15, এই দুটো কাজ থাকলো। কত হচ্ছে উত্তর আমাকে কমেন্টসে জানাবে। আর এই ইন্টারাকশন না হলে, প্রশ্ন উত্তর না হলে কিন্তু কোনো শিক্ষাই পারফেক্ট হয় না, সম্পূর্ণ হয় না। তার জন্য এই প্রশ্নগুলো দিচ্ছি। বুঝতো কতটা পেরেছো, কতটা আমাকে বোঝাতে হবে আরো, সেই জায়গাটা পরিষ্কার করার জন্য এই প্রশ্নের উত্তরগুলো জানা দরকার। হ্যাঁ, তাহলে এগুলো করে নেবে খাতায় বসে, যেভাবে আমি শিখিয়ে দিলাম টেকনিক, সেই টেকনিকে করে নিতে হবে। আচ্ছা, যোগ বিয়োগ হলো, এবার যদি গুণও এর সঙ্গে থাকে, থাকতেই পারে অঙ্কতে, আর থাকবেও। তাহলে যোগ বিয়োগ গুণ যদি থাকে, তাহলে আমি কি করে করব অঙ্কটা? যোগ আছে ধরো 3 যোগ 5 গুণ 3 বিয়োগ 7 গুণ 2। এবার কি করে অঙ্ক করব? কি করে করব? এবার আমাদেরকে জানতে হবে কি ফর্মুলা। কালকে আমি কি বলেছিলাম? বদমাস শেখাবো। আজকে এই ফর্মুলাটা এখন জানতে হবে। বদমাস, BOD, বদ, MAS, মাস, বদমাস। এটা বদমাস মানে সেই বদমাস না, এটা বদমাস মানে অঙ্ক ফর্মুলা বদমাস। বি ফর ব্র্যাকেট, বন্ধনী, বি ফর বন্ধনী, ব্র্যাকেট, ব্র্যাকেট বলে যাকে। এই বন্ধনী কটা বললাম? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এছাড়াও আর একটা বন্ধনী আছে যেটা সব থেকে আগে করতে হয়, সেটা হচ্ছে রেখা বন্ধনী। ঠিক আছে, এই 4 রকমের বন্ধনী আছে। ও ফর এর, ও ফর এর, দেখবে অনেক সময় অঙ্কের মধ্যে এর থাকে বা কোনো চিহ্ন না থাকে। যদি এর থাকে অথবা চিহ্ন যদি না থাকে, চিহ্ন যদি না থাকে, যদি কোনো চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই না থাকে, না থাকলে সেখানে কি হয়? এর হয়। যেমন ধরো 3 যোগ 5 নিয়ে বাইরে 2 আছে, তাহলে এখানে কিছু চিহ্ন নাই। এরকম সিচুয়েশন যদি হয় তখন ওটা এর হয়। ঠিক আছে, তখন সেটা এর হবে। আচ্ছা, তারপরে ডি ফর ভাগ, ডিভিশন, ডি ফর ডিভিশন। এম ফর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, মাল্টিপুল বা মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এ ফর অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, এ ফর অ্যাডিশন। আর এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে আমরা বুঝে গেলাম প্রথমে কার কাজ হবে? প্রথমে বন্ধনীর কাজ হবে। তো আমার এই অঙ্কে বন্ধনী নেই, যখন বন্ধনীর উদাহরণ দেবো তখন দেখবো। তো বন্ধনীর চিন্তাটা এখান থেকে হটিয়ে দিলে তাহলে তারপরে কি আছে? এরও নেই, এখানে এর আছে, কোনো জায়গায় চিহ্ন ছাড়া সংখ্যা নাই। তাহলে দুটো সংখ্যার মাঝে যদি চিহ্ন ছাড়া সংখ্যা না থাকে তাহলে সেটা এর ধরা হয়। তাহলে এখানে এরও নেই, তাহলে কি আছে? ডিভিশন আছে না, এখানে মাল্টিপ্লিকেশন আছে, যোগ আছে আর বিয়োগ আছে। তাহলে আমার এই তিনটের মধ্যে কোনটা আগে করতে হবে? আমাকে প্রথমে করতে হবে বন্ধনীর কাজ, ফার্স্ট এটা করতে হবে। সেকেন্ডলি আমাকে করতে হবে এর কাজ, তারপরে করতে হবে ডিভিশনের কাজ, থার্ড অপশন ডিভিশন। ফোর্থ কি? গুণ। ফোর্থে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। ফিফথে কি করতে হবে? যোগ। সিক্সথে কি করতে হবে? বিয়োগ। সিক্সথে কি করতে হবে? বিয়োগ। লাস্টে করতে হবে বিয়োগ। তাহলে আমি এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি এই সূত্রটা লাগাই তাহলে কি হবে? আমি এই অঙ্কটাকে এই সূত্রে করি, তাহলে আমার এখানে বদমাসের বি আর ডি নেই, বি আর ও নেই, তাই তো? আর ভাগও নেই আমার। তাহলে আমার এই কটা আছে। এবার এই কটার মধ্যে কি আগে হবে? গুণ হবে না যোগ হবে না বিয়োগ হবে? আমরা সিম্পল দেখতে পাচ্ছি আগে গুণ হবে। তাহলে আগে গুণ কটা করা দরকার? তাহলে 3 পড়ে থাক, দরকার নেই আমার, প্লাস চিহ্ন থাকলো। এবার 3 5 15 বসিয়ে দিলাম। বিয়োগ, এই গুণটা আগে করে দাও, 7 গুণে 14 বসিয়ে দিলাম। এবার দেখো যোগ বিয়োগ গুণ ভাগ চলে এসছে। আমি তো আগেই জেনে গেছি যোগ পাটিগুলোকে একদিকে আনবো আর বিয়োগ পাটিগুলোকে আর একদিকে আনবো, তাই তো? তাহলে প্রথমে আমি যোগ পাটি দুটো যোগ করে দেবো, 18 বিয়োগ 14। তাহলে ফাইনালি আমার অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো 4। কি ক্লিয়ার হয়েছে? আর একটা দেখো, 8 যোগ 7 বিয়োগ 4, 8 যোগ 7 গুণ 4 বিয়োগ 5 গুণ 2। আচ্ছা, তারপরে যোগ 3 গুণিত 2 বিয়োগ 4 গুণিত 3। ঠিক আছে, তাহলে যে কোনো অঙ্ক হতে পারে।
তাহলে আমি জানি প্রথমে আমাকে গুণ করতে হবে, আমি কিচ্ছু না, যেগুলো আমার গুণ আছে সেইগুলো করবো, আমি এই কাজটা করবো, এই কাজটা করবো, এই কাজটা করবো, এই কাজটা করবো, বাদ বাকি চিহ্ন সংখ্যা যা আছে তাই থাকবে। আমার এখানে 8 আছে, 8-এর পর যোগ চিহ্ন আছে, 4 7 28 করে নিলাম, আমি শুধু গুণের কাজটা করে নেব। ঠিক একইভাবে 5 দুগুণে 10, ঠিক একইভাবে যোগ 6, তারপর ঠিক একইভাবে বিয়োগ 12। এবার আমার যোগ বিয়োগ চলে এসছে। যোগ বিয়োগ হলে আমি কি শিখেছি? যোগ বিয়োগ হলে আমি শিখেছি যোগগুলোকে একদিকে করতে হবে, বিয়োগগুলোকে আরেক দিকে করতে হবে, সিম্পল। তাহলে আমাকে এবার কি করতে হবে? এটা যোগ আর এটা যোগ আছে, তাহলে এই যোগগুলোকে একদিকে করতে হবে। 28 আর 6 কত? 36। 28 8-এ 36 আর 6-এ 42, 42। বিয়োগ, এবার এখানে বিয়োগ পাটি কে কে আছে? 10 আর 12 22। তাহলে আমি ফাইনালি অ্যান্সার কত হবে? 20। কত হবে? 20। কি বুঝতে পেরেছো? বুঝতে পারলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর এরকমই আমরা কয়েকটা পর্বের মধ্যে অঙ্কে 0 থেকে অঙ্কে হিরো হবই। এই শপথ, এই মনে ইচ্ছা রাখতেই হবে, না হলে কিন্তু হবে না। আমাদেরকে একটু একটু করে সবকিছু শিখে নিতে হবে। অঙ্ক খুব সহজ জিনিস, শুধু একটা স্টেপ যেটা আগে শিখিয়ে দিয়েছি সেটা কখনো ভুললে হবে না। আমাদেরকে সেই কথাটা মনে রেখেই চলতে হবে। যেমন একটু আগে আমি শিখালাম যোগগুলোকে আগে করে নিতে হবে, বিয়োগগুলোকে আগে করে নিতে হবে, তারপর ফাইনালি বিয়োগ যোগ করতে হবে। আমি এখানে তাই করলাম, দেখো একটু আগে শেখার জিনিসটা কাজে লাগালাম। এখানে যোগ যারা যারা আছে তাদেরকে আমি মনে মনে চিনে নিলাম, এইটা যোগ আছে, এটা যোগ আছে, আর এইটা যোগ আছে। আগের চিহ্নটা ধরে আমি বিচার করে নিয়ে সেগুলোকে আমি যোগ করে নিলাম, আর বিয়োগ বলাকে আবার যোগ করে নিলাম। এটা বিয়োগ আছে, এটা বিয়োগ আছে, বিয়োগগুলোকে যোগ করে নিলাম। তাহলে ফাইনালি আমার একটা উত্তর চলে এলো। তাহলে এইভাবে করতে হয়। তাহলে একটা বাড়ির জন্য দিই, কি দেবো? আচ্ছা, একটা বাড়ির জন্য দেওয়া যাক। আচ্ছা, একটা বাড়ির জন্য দেখো এখানে দেখো 15 গুণ 4 বিয়োগ 17 গুণ 2 যোগ 13 গুণ 1। কঠিনের কিছু নেই, গুণ আর যোগ বিয়োগ আকারে আছে। আগে গুণটা করে নিতে হবে খাতায়। আমি তো কালকে গুণের নিয়ম শিখিয়ে দিয়েছি, খুব সুন্দর শর্টকাট নিয়ম, সেই নিয়মে এটা করে নিতে হবে। তাহলে উত্তর কত হবে আমাকে কি করতে হবে? কমেন্টসে জানাতে হবে, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব যোগ বিয়োগ গুণ ভাগ। এখন আমরা কি শিখেছি? আমরা যোগ শিখেছি, বিয়োগ শিখেছি, গুণ শিখেছি। একটা লাইনেই 3 রকম আছে। এবার আমরা কি করব? যোগ বিয়োগ গুণ ভাগ 4 রকম আছে, এইরকম অঙ্ক করব। তাহলে আমরা কি করব? 15 গুণিত 2 যুক্ত 3 গুণিত 5 বিয়োগ 7 গুণিত 2 যুক্ত 26 ভাজিত 13। তাহলে আমরা কি কি পেলাম? চিহ্ন। যোগ পেয়েছি, গুণ পেয়েছি, বিয়োগ পেয়েছি, ভাগ পেয়েছি। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো, তাহলে ফার্স্টে আমি আবার সেই বদমাসে চলে যাই। আমরা বদমাস ভুললে হবে না, BODMAS। তাহলে প্রথমে আমরা কি করব? ব্যাকেট এখানে নেই, আমার চিন্তায় নেই, এরও নেই। তাহলে আমাকে ডিভিশনটা আগে করতে হবে। কি করতে হবে? ডি ফর ডিভিশনটা আগে করতে হবে। যা আছে সব থেকে যাবে, আমি শুধু ডিভিশনের কাজটা আগে করব, ঠিক আছে? ওকে, তাহলে ডিভিশনে এখানে যা আছে থাক, আমি কিচ্ছু করতে যাব না। যা আছে আমি সেম টু সেম লিখে দেব, শুধুমাত্র ডিভিশনের কাজটা হবে এই লাইনে। এখানে বিয়োগ করলে, ভাগ করলে কত হয়? 13 দুগুণে 26। আমার এখানে 2 অ্যান্সার চলে এলো। আমার ডিভিশনের কাজ কমপ্লিট হয়ে গেল। যতগুলো ডিভিশনের কাজ থাকবে সব ডিভিশনের কাজগুলো আমরা কিন্তু আগে করে নেব, ঠিক আছে? নেক্সট দেখো, এবার কিসের কাজ হবে? ডিভিশনের পর মাল্টিপ্লিকেশন। ডিভিশনের পরে কি হবে? মাল্টিপ্লিকেশন। এবার গুণগুলো করব। একসঙ্গে সব করলে হবে না, ভুল হয়ে যাবে উত্তর। তাহলে আমাকে কি এবার কি করতে হবে? এইটার গুণের কাজ করতে হবে, এটার গুণের কাজ করতে হবে, এটার গুণের করতে হবে। বাকিগুলো যা আছে, যেখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন সেখানেই থাকবে, ঠিক আছে? তাহলে 15 দুগুণে 30 হয়ে গেল, আর বাকি প্লাস চিহ্ন আছে, প্লাসই থাকলো। আমি তো আর পাল্টাতে পারবো না। অঙ্ক একটা ইউনিভার্সাল রুলের উপর চলে। তা 3 5 15 বিয়োগ 7 দুগুণে 14 যোগ 2। সিম্পল। আমি শুধু গুণগুলো করলাম। এর আগের লাইনে কি করলাম? শুধু ভাগটা করেছি। আরো দুটো ভাগ থাকলে ভাগটা আগে করতাম। এবার গুণেরটা করে নিলাম। আর গুণ করা হয়ে গেলে এবার আমার সেই আবার সেই আগের স্টেপ কি ছিল?
যোগগুলোকে একদিকে করতে হবে, বিয়োগগুলোকে একদিকে করতে হবে। তাহলে আমি যোগ পাটি কারা কারা আছে, এটা এটা আর এটা আছে, যোগ পাটিগুলোকে যোগ করে নেবো, আঙুল গুনে হবে। তাহলে 15 আর 30 কত, 45 আর 2 কত হয় 47, 47 বিয়োগ 14, তাহলে বিয়োগ করলে হয় 33। ঠিক আছে, হয়ে গেল উত্তর। যখন বড় হয়ে যাবে তখন এক একটা স্টেপ জাম্পও করতে পারবে। যখন অঙ্কে পাকা হয়ে যাবে, আমরা তো 0 থেকে শুরু করেছি, এই এতগুলো স্টেপ না করলে হবে, তখন একটু একটা এক একটা দু একটা স্টেপ জাম্প করা যাবে। ঠিক আছে, তখন এগুলো সহজ হয়ে যাবে। তাহলে আমরা এটা দেখে নিলাম, আর একটা করা দরকার। দেখি তো আর একটা কি হয়। সবসময় মাথার মধ্যে কি খেলবে, বদমাস। বদমাসটা খেলবে, বদমাসটা রাখতেই হবে অঙ্ক ক্ষেত্রে। তো নেক্সট অঙ্ক আমরা দেখছি। দুই গুণিত 4 বিয়োগ 5 গুণিত 2 গুণিত যুক্ত 7 গুণিত 2 বিয়োগ 14 ভাগ 2 যোগ 26 বিভাগ 26কে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। হয়ে গেল, এই অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ যা আছে তাই টুকে দেওয়া, শুধুমাত্র ভাগের কাজটা করা। তাহলে আমরা এই ভাগ আর ওই ভাগের কাজটা আগে করে নেব। তাহলে যা আছে থাক, 2 গুণিত 4 বিয়োগ 5 গুণিত 2 যুক্ত 7 গুণিত 2 বিয়োগ 14কে 2 দিয়ে ভাগ করলে 7 যুক্ত 13কে 2 দিয়ে ভাগ করলে, এই 26কে 2 দিয়ে ভাগ করলে 13 হয়ে গেল। এবার নেক্সট চলে এসো, গুণের কাজ করতে হবে। আর ভাগ হলে এবার গুণের কাজ করব। গুণ 4 দুগুণে 8 বিয়োগ 5 দুগুণে 10 7 দুগুণে 14 13, আচ্ছা, যোগ বিয়োগ 60 যোগ 13। আর তো গুণের কাজ নেই। এবার আমার যোগ আর বিয়োগ চলে এসছে। একটা করে সাইনের কাজ করতে হবে আমাদের, একটা করে চিহ্নের কাজ করতে হবে। তো এবার দেখো 8 যোগ বলা আছে, 14 যোগ বলা আছে, 13 যোগ বলা আছে। তাহলে আমি একসঙ্গে লিখে দেবো 13 আর 14 কত, 27 আর 8 35 বিয়োগ বলা আছে 10 আর 7 17। তাহলে 35 থেকে 17 বাদ দিলে কত হয়, 18, 18। অ্যান্সার হয়ে গেল। কি কঠিন লাগছে? আচ্ছা, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ একসঙ্গে নিয়ে সরল করতে শিখে গেলাম, তাই তো, বদমাস শিখে গেলাম। তাহলে আমরা দেখলাম যোগ বিয়োগ গুণ ভাগ একসঙ্গে কিভাবে আছে। এবার আমরা বদমাস থিওরির যে সবকটা অ্যাপারেটাস, যে সবকটা বিষয়বস্তু, সবগুলো নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করে নেব। এই বদমাস থিওরি শিখলে আমার অঙ্করে 80% করা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সরলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। তা আজকের মতো এখানেই, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। আবারও আমরা কালকে সকাল 10টায় মিলিত হব। প্রতিদিন সকাল 10টায় আমরা এরকম ভিডিও ছাড়বো। যাদের কাজে লাগছে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নেবে। আর তোমাদের লাইক শেয়ার কমেন্টই আমার হচ্ছে ফুয়েল। আমি যত লাইক শেয়ার কমেন্ট পাবো ততই আমার কিন্তু চলতে সাহায্য হবে, আমার হৃদয়টা আরো মানে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়বে। আমি অনেক খাটাখাটি করে তোমাদের জন্য নোট করে আরো ভালো করে তোমাদেরকে দিতে পারবো। তো আজকের মতো বাই বাই।